2001 সালের 26শে এপ্রিল নোকিয়া স্পেনে ডিএসএল মডেম এবং রাউটার সরবরাহের জন্য টেলিফোনিকার সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করে। 1998 সালে কোম্পানিটি $20 বিলিয়ন বিক্রয় রাজস্ব আয় করে, যার ফলে $2.6 বিলিয়ন মুনাফা হয়। 2000 সালের মধ্যে নোকিয়া তার কর্মী সংখ্যা 55,000-এরও বেশি কর্মীতে উন্নীত করে এবং মোবাইল ফোন বাজারের 30% অংশ দখল করে, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটোরোলার প্রায় দ্বিগুণ। 1999 সাল পর্যন্ত কোম্পানিটি 140টি দেশে সক্রিয় ছিল। 1996 থেকে 2001 সাল পর্যন্ত নোকিয়ার আয় 5 গুণ বৃদ্ধি পেয়ে €6.5 বিলিয়ন থেকে €31 বিলিয়ন উন্নীত হয়। উপরন্তু 2000 সালের শেষের দিকে পরিচালিত রিডার্স ডাইজেস্ট জরিপে দেখা গেছে যে নোকিয়াকে ইউরোপের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয়েছিল, যা সোনি, ক্যানন এবং নিভিয়ার মতো প্রতিযোগীদের ছাড়িয়ে গিয়েছিল। 90-এর দশকের গোড়ার দিকে ভারতীয় বাজারেও নোকিয়া আত্মপ্রকাশ করে। 2006 সালে নোকিয়া তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে একটি উৎপাদন কারখানা চালু করে, যা বিশ্বব্যাপী তাদের বৃহত্তম কারখানাগুলির মধ্যে একটি হয়ে ওঠে। এই কারখানাটি ভারতে মোবাইল ফোনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এবং অন্যান্য বাজারে রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারখানাটি হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ করে দেয় এবং ভারতের ক্রমবর্ধমান মোবাইল ফোন উৎপাদন খাতে একটি বড় অবদান রাখে। তবে বর্তমান পরিস্থিতিতে এটি প্রায় বন্ধ হওয়ার পথে। পরবর্তীতে কোম্পানিটি ক্যামেরা ফোনের অগ্রণী এবং সফল নির্মাতা হিসেবে স্বীকৃতি লাভ করে। 2003 সালে নোকিয়া 3600, 3650 উত্তর আমেরিকায় ক্রয়ের জন্য উপলব্ধ প্রথম ক্যামেরা ফোন হয়ে ওঠে। 2005 সালের এপ্রিলে নোকিয়া জার্মান অপটিক্স কোম্পানি কার্ল জিস এজির সাথে একটি অংশীদারিত্ব স্থাপন করে। একই মাসে নোকিয়া এন সিরিজ চালু করে, যা পরবর্তী 6 বছর ধরে তাদের প্রধান স্মার্টফোন লাইন হিসেবে কাজ করবে। 2006 সালের সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত নোকিয়া N95 উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এবং 2007 সালে ইউরোপে সেরা মোবাইল ইমেজিং ডিভাইস হিসেবে সম্মানিত হয়। এর উত্তরসূরি N82, যার মধ্যে একটি জেনন ফ্ল্যাশ ছিল, 2008 সালে ইউরোপে সেরা মোবাইল ইমেজিং ডিভাইসের খেতাব অর্জন করে। 2006 সালে চালু হওয়া N93 তার অনন্য ক্যামকর্ডার ক্ষমতা এবং এর বহুমুখী নকশার জন্য স্বীকৃত ছিল, যা এটিকে ক্ল্যামশেল এবং ক্যামকর্ডার মোডের মধ্যে রূপান্তর করতে সাহায্য করেছিল। উপরন্তু 2010 সালে প্রকাশিত N8 12 মেগাপিক্সেল সেন্সরের জন্য প্রশংসিত হয়েছিল, যেখানে 2012 সালে চালু হওয়া 808 পিওর ভিউতে একটি চিত্তাকর্ষক 41 মেগাপিক্সেল সেন্সর ছিল। একই বছর লুমিয়া 920 একটি ফ্ল্যাগশিপ মডেল হিসেবে চালু করা হয়েছিল, যেখানে উন্নত পিওর ভিউ প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল। মোবাইল গেমের ক্ষেত্রে নোকিয়া ছিল প্রথম দিকের উদ্ভাবকদের মধ্যে, যার মূল কারণ ছিল স্নেক, যা অসংখ্য ডিভাইসে আগে থেকে ইনস্টল করা ছিল। 2002 সালে কোম্পানিটি এনগেজ প্রবর্তনের মাধ্যমে হ্যান্ডহেল্ড গেমিং সেক্টরে প্রবেশের চেষ্টা করে। নোকিয়ার বিনোদন ও গণমাধ্যম প্রধান ইলকা রাইস্কিনেন বিখ্যাতভাবে মন্তব্য করেছিলেন যে গেম বয় শিশুদের জন্য তৈরি। তিনি পরামর্শ দিয়েছিলেন যে এনগেজ আরও পরিণত জনসংখ্যার জন্য ডিজাইন করা হয়েছিল। এই উচ্চাকাঙ্ক্ষা সত্ত্বেও ডিভাইসটি সফল হয়নি এবং শীর্ষস্থানীয় বাজার খেলোয়াড় নিনটেন্ডোর সাথে প্রতিযোগিতা করতে ব্যর্থ হয়েছিল। নোকিয়া পরবর্তীতে তার S60 স্মার্টফোনের জন্য একটি গেমিং প্ল্যাটফর্ম হিসেবে এনগেজকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিল, যা শেষ পর্যন্ত 2008 সালে প্রকাশিত হয়েছিল। 11 ফেব্রুয়ারি 2011 তারিখে নোকিয়া মাইক্রোসফটের সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করে, যার মধ্যে তারা তাদের স্মার্টফোনের জন্য প্রধান অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ফোন 7 ব্যবহার করার প্রতিশ্রুতি দেয়। এই সহযোগিতার লক্ষ্য ছিল নোকিয়ার পরিষেবা এবং প্ল্যাটফর্মগুলিকে মাইক্রোসফটের সাথে একীভূত করা, সার্চ ইঞ্জিন হিসেবে বিংকে অন্তর্ভুক্ত করা এবং বিং ম্যাপে নোকিয়া ম্যাপের ডেটা একীভূত করা। ইলব ব্যাখ্যা করেছেন যে নোকিয়া তার পণ্যগুলিকে পার্থক্য করার ক্ষমতার অভাবের কারণে অ্যান্ড্রয়েড ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। সমালোচকরা আরও পরামর্শ দিয়েছেন যে মাইক্রোসফটের সাথে এলপের পূর্ববর্তী সংযোগগুলি এই সিদ্ধান্তে ভূমিকা পালন করতে পারে। 2011 সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি উল্লেখযোগ্য ক্ষতির কথা জানিয়েছে, যা 19 বছরের মধ্যে এটির দ্বিতীয় প্রান্তিক ঘাটতি। নোকিয়ার প্রথম ফ্ল্যাগশিপ উইন্ডোজ ফোন লুমিয়া 800 2011 সালের নভেম্বরে বাজারে আসে, তবে 2011 জুড়ে বিক্রি কমে যাওয়া, যা 2012 সালে লুমিয়া সিরিজের সাথে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। ফলে পরপর
তিন প্রান্তিকে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়। 2012 সালের মাঝামাঝি সময় কোম্পানির শেয়ারের দাম $2 নিচে নেমে যায়। জুন মাসে সিইও ইলব ব্যয় হ্রাসের একাধিক উদ্যোগ ঘোষণা করেন, যার মধ্যে বছরের শেষ নাগাদ 10,000 কর্মসংস্থান ছাঁটাই এবং সালো উৎপাদন সুবিধা বন্ধ করে দেওয়া অন্তর্ভুক্ত ছিল। 2013 সালের সেপ্টেম্বরে নোকিয়া তার মোবাইল এবং ডিভাইস বিভাগ মাইক্রোসফটের কাছে বিক্রি করার সিদ্ধান্ত প্রকাশ করে। এই লেনদেন নোকিয়ার জন্য লাভজনক ছিল, যা অতিরিক্ত প্রতিকূল আর্থিক ফলাফল রোধ করতে সহায়তা করেছিল। এটি মাইক্রোসফটের সিইও স্টিভ বলমারের উচ্চাকাঙ্ক্ষার সাথেও সামঞ্জস্যপূর্ণ ছিল, যিনি মাইক্রোসফটের হার্ডওয়্যারের উৎপাদন সম্প্রসারণ এবং কোম্পানিকে ডিভাইস এবং পরিষেবা প্রদানকারীতে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করেছিলেন। নোকিয়ার পতনের অন্যতম প্রধান কারণ ছিল দ্রুত পরিবর্তনশীল মোবাইল ফোন বাজারের সাথে খাপ খাইয়ে নিতে না পারা। যদিও ফিচার ফোন সেগমেন্টের শক্ত অবস্থান ছিল, স্মার্টফোনের উত্থান, বিশেষ করে অ্যাপেলের আইফোন এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের কারণে নোকিয়াকে অসহায় করে তুলেছিল। কোম্পানিটি স্মার্টফোনের দিকে পরিবর্তনকে গ্রহণ করতে ধীর ছিল, তার পুরনো সিম্বিয়ন অপারেটিং সিস্টেমটিকে ধরে রেখেছিল, যার আইওএস এবং অ্যান্ড্রয়েডের নমনীয়তা এবং ব্যবহারকারী বান্ধব ইন্টারফেসের অভাব ছিল। স্মার্টফোন গ্রহণে সফটওয়্যার এবং অ্যাপ ইকোসিস্টেমের ক্রমবর্ধমান গুরুত্ব বুঝতেও নোকিয়া ব্যর্থ হয়েছে। অ্যাপল এবং গুগলের মতো নয়, যারা তাদের প্ল্যাটফর্মের চারপাশে শক্তিশালী অ্যাপ ইকোসিস্টেম তৈরি করেছিল। নোকিয়ার অ্যাপ স্টোর এবং সফটওয়্যার অফারগুলি ব্যবহারকারীদের ব্যস্ত রাখার জন্য অপর্যাপ্ত ছিল। ইকোসিস্টেম বিকাশের এই অভাব গ্রাহকদের আরও বিচ্ছিন্ন করে তোলে, বিশেষ করে স্মার্টফোনগুলি হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যার সম্পর্কে বেশি হয়ে ওঠে। 2014 সালে নোকিয়া তার ডিভাইস এবং পরিষেবা বিভাগ মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়, যা মোবাইল ফোন শিল্পে তার রাজত্বের সমাপ্তি চিহ্নিত করে। যদিও প্রাথমিকভাবে এই চুক্তিটিকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল, তবে এটি মোবাইল ফোন জগতে নোকিয়ার ভাগ্য পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছিল। নোকিয়ার স্মার্টফোন ব্যবসাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মাইক্রোসফটের প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল এবং ব্র্যান্ডটি অস্পষ্টতায় পতিত হয়েছিল। আর এটাই নোকিয়ার গল্প, এমন একটি কোম্পানি যা এক সময় মোবাইল ফোন শিল্পে আধিপত্য বিস্তার করেছিল এবং আমাদের যোগাযোগের ধরনকে রূপ দিয়েছিল, কিন্তু দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের মুখে পড়ে ব্যর্থ হয়েছিল। 2000-এর দশকের গোড়ার দিকে মোবাইল ফোনের জনপ্রিয় ব্র্যান্ড হওয়া থেকে স্মার্টফোন যুগের পতন পর্যন্ত নোকিয়ার যাত্রা তার একটি ক্লাসিক উদাহরণ, যে কিভাবে সবচেয়ে বড় খেলোয়াড়রাও যদি দ্রুত মানিয়ে না নেয় তবে তারা ব্যর্থ হতে পারে। কিন্তু এটা কেবল হতাশার কথা নয়। যদিও নোকিয়া মোবাইল ফোন বাজারে তার অবস্থান হারিয়ে ফেলেছে, তবুও তারা টেলিকম অবকাঠামোতে শীর্ষস্থানীয় হিসেবে নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করেছে, নেটওয়ার্ক প্রযুক্তি এবং 5G উন্নয়নের উপর জোর দিয়ে। তাই এক অর্থে নোকিয়ার গল্পটি পুনর্নবীকরণ এবং স্থিতিস্থাপকতার গল্প। আরও প্রযুক্তিগত গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী সময় পর্যন্ত সংযুক্ত থাকুন।